নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি ডক্টর প্লাস আজ সারাদিন। আজকে আমাদের আলোচনার বিষয় অন্য দৃষ্টিকোণ। আসল কথা জানেন তো, ছোটোবেলা থেকে একটা কথা আছে যে ছোটোবেলায় বাচ্চাদের শেখানো হয় হাত ঘোরালে মোয়া দেব। আমাদের অবস্থা অর্থাৎ আমাদের ভারতবর্ষের জনগণের অবস্থা ঠিক ওই ছোট শিশুর মতো। আমাদেরকে সবাই যারা যখন মসনদে আসেন তারা বলেন হাত ঘোরালে মোয়া দেব। আমরাও হাতটাকে ঘোরানোর চেষ্টা করি, ভাবি যে হাত ঘোরাবো আর মোয়া পেয়ে যাব। আমরা এই কথাটা বলার উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এইটা কিন্তু একটি বিষয় নয়, একটি সামগ্রিক আলোচনা, নানাবিধ বিষয় আলোচনার মধ্যে আসে। আপনারা আমাদের যে মন্তাজ তৈরি হয়েছিল অর্থাৎ অন্য দৃষ্টিকোণ, এই লেখাটি যে ছবির অ্যাসপেক্টে এসে দাঁড়ালো আলটিমেটলি, তা দেখে বুঝতেই পেরেছেন শুধু দ্রব্যমূল্য বৃদ্ধি, শুধু মাতৃভূমি ব্যাপারটা তা নয়। আমি একটু পুনরাবৃত্তি করি আমার কিছু কথার। গত সোমবার আমি মাতৃভূমি এই আন্দোলন নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, নারী ও রেলগাড়ি। তাতে আমার মনে হয়েছিল, আমরা আলোচনা করেছিলাম, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কয়েকটা কথা বলবো। প্রথম কথা, একটা মাতৃভূমি লোকাল দিলেই মহিলাদের সুরক্ষিত করা হলো ব্যাপারটা তা নয়। কারণ প্রত্যেকটা মহিলাও একই সময়ে চাকরি করতে বেরোন না, নানাবিধ মানুষ নানাবিধ সময় বেরোন। সুতরাং মাতৃভূমিটাই যে একটা আলটিমেট ট্রুথ তা কিন্তু নয়। উচিত ছিল প্রত্যেকটা ট্রেনে কয়েকটা করে বগি এক্সট্রা লাগানো, বা যা আছে সেটার মধ্যে অন্তত 4টে করে বগি নির্ধারিত করে দেওয়া। তাতে করে মহিলারা আরেকটু আরামে যাতায়াত করতে পারতেন, সুরক্ষিত হয়ে যাতায়াত করতে পারতেন। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কারুরকে এটা আমি হেয় না করেই বলছি। তবুও একটা কথা বলি যে নারীরা তো মা, সুতরাং যার মৃত্যুকে কেন্দ্র করে আজকেও আবার একটি আন্দোলন হলো, সে কোনো না কোনো মায়ের সন্তান। তাই আমার মনে হয় যে আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য সিদ্ধ করার জন্য কারোর প্রাণ নিয়ে টানাটানি এটা ঠিক নয়। এবং আমি মর্মাহত, এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো, নারী হিসেবে, একজন মা হিসেবে মর্মাহত। কারণ যে ছেলেটি মারা গিয়েছে সে কারো না কারোর সন্তান, আর যিনি বা যাকে অ্যাকিউজ করা হচ্ছে এই কাজের জন্য, বলা হয়েছে হয়তো আবার আইনের ফাঁকে তিনি বেরিয়েও যাচ্ছেন। এটা আমার আজকে আলোচনার বিষয় নয়। তবুও বলবো, ঈশ্বর তো আলটিমেট ট্রুথ, তো তিনি নিশ্চয়ই দেখছেন কোনো না কোনোভাবে, এবং যদি সত্যি কেউ দোষ করে থাকেন তিনি তার শাস্তি পাবেন, এটা আমার মনের বিশ্বাস। কিন্তু মাতৃভূমি নিয়ে যেটা হয়েছে, রেল কর্তৃপক্ষ তাদের একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তারপরেও দফায় দফায় এই ধরনের আন্দোলন, এই ধরনের অবরোধ, এগুলো ঠিক কাঙ্ক্ষিত নয়। এটার মধ্যে কি রাজনীতি আছে প্রশ্ন, কিন্তু যে আদৌ কি এর মধ্যে রাজনীতি আছে, যদি থেকে থাকে সেটা ইমিডিয়েট বন্ধ করা হোক, অথবা এটা করে কি খানিকটা মানুষকে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া, বা মানুষকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে যাদবপুর। আমি এই মঞ্চ থেকে শুধু নয়, একজন মানুষ হিসেবে, কারণ আমারও ছাত্র জীবন ছিল, আমিও পড়াশুনো করেছি, কলেজ ইউনিভার্সিটির জীবন কাটিয়েছি, সেই জায়গা থেকে আমি মনে করি পিতামাতার পরে যদি কেউ আমাদেরকে কিছু শিখিয়ে থাকেন আমাদের আদর্শ তৈরি করার ক্ষেত্রে, তিনি হলেন শিক্ষক। তিনি কলেজের হতে পারেন, স্কুলের হতে পারেন, শিক্ষক আলটিমেটলি। তো সবাই যে খুব ভালো, সবাই যে খুব ঠিক, প্রত্যেকটা মানুষ পাংচুয়াল নন। আমি হয়তো আমার দৃষ্টিকোণ আমি হয়তো সঠিক, কিন্তু এমনও হতে পারে যে আমার কিছু বিহেভিয়ার আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, আপনাদের পছন্দ নাও হতে পারে। সেটা যদি আপনারা বলেন, আমার যদি ভালো না লাগে তাহলে আমি প্রোটেস্ট করব। আমি যদি মনে করি হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি মেনে নেব। কিন্তু বিষয় হচ্ছে কোনো মানুষ কিন্তু পারফেক্ট নন, একদম মানে টপ টু বটম তিনি সম্পূর্ণ ঠিক নন। তো তার জন্য যেভাবে প্রোটেস্ট হচ্ছে, আমি বলবো এই যে প্রেসিডেন্সির আন্দোলন যেটা হচ্ছে, এটা তো যাদবপুর পথ দেখিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেই আন্দোলনকে পরোক্ষে প্রত্যক্ষে সাপোর্ট করেছে। আজকে প্রেসিডেন্সিতে যে ঘটনা ঘটছে, মানে বিগত দিনগুলোতে আমরা দেখলাম, এটা কাঙ্ক্ষিত নয়। প্রেসিডেন্সি এমন একটা ঐতিহ্যপূর্ণ ইনস্টিটিউশন যা সারা বিশ্বের দরবারে পরিচিত।
সেখানে দাঁড়িয়ে যেভাবে একজন মহিলা উপাচার্যের সামনে, যেভাবে অধ্যক্ষার সামনে যেভাবে আন্দোলন, পোশাক আশাকের দিক দিয়ে বলুন, বিহেভিয়ারের দিক দিয়ে বলুন, এটা কাঙ্ক্ষিত নয়। এই ছাত্র সমাজ কি দেশ সেবা করবে? আগামী দিনে এদের হাতে আমরা ব্যাটন দিয়ে যাব, এরা কি করবে? ভাবতে ভয় হচ্ছে যে এদের হাতে সমাজ ব্যবস্থা চলবে। এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। এখানেও বলতে হবে, এখানেও কি সূক্ষ্মভাবে কোনো চাল আছে? মানুষকে একটু ঘুরিয়ে রাখো, অন্যদিকে মন করে রাখো। তার পরবর্তী পর্যায়ে আপনাদের বলি যে আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থা পশ্চিমবঙ্গকে অ্যালার্ট করেছে মাওবাদী নিয়ে। আপনারা জানেন গতকাল এই নিয়ে ভাস্কর অনুষ্ঠান করে গিয়েছে। এই যে ধরুন যাদবপুর বলুন, এই যে প্রেসিডেন্সি বলুন, এর মধ্যে ছড়িয়ে নেই তো এরকম কোনো অজ্ঞাত পরিচয়, কোনো আততায়ী যারা চাইছে পশ্চিমবঙ্গের মধ্যে আবার একটা রক্তাক্ত আন্দোলন তৈরি করা? প্রশ্ন কিন্তু ভাবতে হবে। কিন্তু এবারে আসে আরেকটু ব্রড অ্যাসপেক্টে, অর্থাৎ ভারতবর্ষের নিরিখে। দেখুন, যখনই ভারতবর্ষের বাজারে আগুন লাগে, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের ত্রাহি ত্রাহি রব, তখনই কোথাও যেন একটা পাকিস্তানের সঙ্গে অসহযোগিতা, কোথাও একটা গোলাগুলির গল্প আপনারা দেখছেন দিনের পর দিন, প্রতিদিন প্রায় আমাদের সেনা জওয়ানরা শঙ্কিত, ভীত। তার কারণ তাদের উপরে পাকিস্তানের একটা অদ্ভুত আক্রমণ চলছে। আমি ভীত কথাটা বলে আবার আমি উজ্জ্বল করবো কথাটাকে, তার কারণ আমাদের সেনা জওয়ানরা ভীত নন, আমি স্যালুট করি তাদের। এবং তারা কিন্তু বুক চিতিয়ে লড়াই করছেন, তারা মারছেন, মরছেনও। কিন্তু এটা তো কাম্য নয়। আমাদের সুরক্ষা দেওয়ার জন্য সেই মানুষগুলি তাদের পরিবার পরিজন ছেড়ে সীমান্তে প্রহরা দিচ্ছেন। আমাদের ভারতবর্ষের সরকারের উচিত এই মানুষগুলির সুরক্ষার ব্যবস্থা করা। তা না করে দিনের পর দিন কূটনৈতিক আলোচনা এবং আলটিমেটলি সেই জায়গায় কিছু করার নেই। ইনফ্যাক্ট এটা পাকিস্তানের একটা নীতি। তাদের অর্থনৈতিক ধস যখন শুরু হয়, তারা চেষ্টা করে ভারতবর্ষের সঙ্গে একটা যুদ্ধ লাগিয়ে তাদের দেশের জনগণকে এখানে একটা বোকা বানানোর। এই ঘটনাগুলোর দিকে একদিকে তাকালাম আমরা, একদিকে এবার তাকাবো বাজার দরের দিকে। ভাবুন তো, পেঁয়াজের দর আজ থেকে 3 মাস আগেও 12-13 টাকা কেজি ছিল, হতে পারে, আমি একদম অ্যাকিউরেটটা হয়তো জানি না। কিন্তু আমি শুনলাম যে বাড়িতে আলোচনা হচ্ছে যে আর পেঁয়াজ খাওয়া যাবে না, 80 টাকা ছুঁতে চলেছে পেঁয়াজ, বিশ্বের সর্বোচ্চ দামে পৌঁছতে চলেছে। যে পেঁয়াজ ছাড়া কিন্তু আমাদের সাধারণ মানুষের চলে না। কারণ দেখুন, সবাই যে রেগুলার মাছ মাংস খাবেন এমন তো নয়। আর অবাঙালি সম্প্রদায় তো তারা পেঁয়াজটা অনেকেই আছেন মাছ মাংস খান না, ভেজ, কিন্তু তাদের পেঁয়াজটা লাগে। সেই পেঁয়াজের দাম কোথায় পৌঁছাচ্ছে? আজকে সবজির যেটাতে হাত দেবেন, বেগুন, ঢেঁড়স, পটল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কুমড়ো, আরও যা যা সবজি আছে, 100 টাকা নিয়ে বেরোলে আগে 3 দিনের বাজার করে বাড়ির লোকেরা ফিরতেন। এখন 300 টাকাতেও 3 দিনের বাজার হয় না, অর্থাৎ 100 টাকাতেও একদিনের বাজার সম্পূর্ণ হয় না। ভাবুন তো, আমরা খাবো কি, যাবো কোথায়? এই নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা, যে এই যে বাজার দরের মূল্য বৃদ্ধি, অন্যদিকে চীনের অর্থনীতি ধস নামতে শুরু করেছে, আজকে সেন্সেক্সের চূড়ান্ত ফল, পতন ঘটেছে। এগুলোর দিক থেকে কি আমাদের দৃষ্টিকোণ সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের আন্দোলন? অর্থাৎ আমাদের মোয়া দেখানোর লোভ করিয়ে হাত ঘুরিয়ে যেতে হবে? দেখে নিই আমাদের প্রতিবেদন কি বলছে। এই মুহূর্তে ভারত তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন আজব রাজনৈতিক খেলা চলেছে যে তার দিকে হুমড়ি খেয়ে পড়েছে সংবাদ মাধ্যম থেকে আম জনতা। কেন্দ্রীয় স্তরের রাজনীতির দিকে খেয়াল করলেই দেখবেন, অর্থ বা খাদ্য সংকট যখন এদেশের বুকে দানা বেঁধেছে, তখনই ভারত পাকিস্তানের সংকট বেড়েছে, অথবা অন্য বৈদেশিক কোনো ঝঞ্ঝাটের উপদ্রব হয়েছে, যা দিয়ে অনায়াসেই অর্থ বা খাদ্য সংকটের ভাবনা থেকে আম জনতার দৃষ্টিকোণটিকে ঘুরিয়ে দেওয়া যায়। বর্তমানে খাদ্যদ্রব্যের দাম আকাশচুম্বী। পেঁয়াজের দাম তো এখন পেট্রোলের থেকেও মূল্যবান। 80 থেকে 82 টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে মানুষ নাজেহাল। যে কোনো সবজির মূল্য 40 টাকার উপর, আর লঙ্কা ছুঁলেই 100 টাকার ঝাল আপনার বুকে জ্বালা ধরাবে। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবারই এখন ত্রাহি ত্রাহি রব।
এসব নিয়ে দেশের মানুষ যখনই ভাবতে বসছেন, ঠিক তখনই পাকিস্তানের সাথে ভারতের পুরনো সাপে নেউলে সম্পর্কটাকে সামনে নিয়ে এসে বোঝানো হচ্ছে, যখন এমন একটি সংকট দেশের ঘাড়ে, তখন খাদ্যদ্রব্যের দাম বাড়া নিয়ে ভাবতে বসতে কি চলে? অন্যদিকে আহাম্মক বাঙালি অফিস টাইমে মাতৃভূমি স্পেশালকে অবরোধ করে ঝঞ্ঝাট জিইয়ে রাখতে ব্যস্ত। আজও মহিলাদের জন্য নির্ধারিত ওই ট্রেনটিতে জেনারেল কামরা রাখার দাবিতে বনগাঁ শাখার হাবড়া, অশোকনগর, দত্তপুকুর, বারাসাতে লাগাতার অবরোধের ফলে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। পাশাপাশি ছাত্র যুব সমাজ ব্যস্ত উগ্র ছাত্র রাজনীতিতে, যার নমুনা হালে তুলে ধরেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। এদিকে এসব জ্বালার মধ্যেই জীবন যন্ত্রণার সংকটকে আরও একটু উস্কে দিয়েছে শেয়ার বাজারের নিম্নগামিতা। মুখ থুবড়ে পড়েছে চীনের অর্থনীতি, যার প্রভাব এসে পড়েছে এ দেশেও। ভয়ঙ্কর বিচলিত ভারতীয় বণিক মহল। এসবের মধ্যে একবার ভেবে দেখুন তো, দেশের হতদরিদ্র মানুষগুলোর অবস্থা কি হবে অদূর ভবিষ্যতে, আমরা কেউই জানি না। একটু সুস্থভাবে সসম্মানে খেয়ে পড়ে সৎভাবে থাকার দাবিতে আন্দোলন শুরু হবে কবে, তার উত্তর দেবেন আপনারাই। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস। আমরা নির্ভেজাল একটা প্রশ্ন আপনাদের সামনে রেখেছি, উত্তর দেবেন আপনারা, এবং আমি চাইব আমাদের নতুন বন্ধুরা ফোন করুন। নতুন বলতে যারা নিয়মিত দেখেন কিন্তু টেলিফোনের লাইন পান না, আজকে অনুষ্ঠানটা আপনারাও ফোন করবেন। প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনাদের জন্য আমরা অবারিত করে দিয়েছি। আমরা চাইব সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাব, কারণ এই অনুষ্ঠানটা আপনাদের কণ্ঠ, আমাদের নয়। আমরা চেষ্টা করি বিষয়টাকে তোলার, কিন্তু কণ্ঠটা হয় আপনাদের, বক্তব্য রাখেন আপনারা, ফোন করুন আপনারা। দেখুন, চীনের অর্থনীতি ধসে পড়েছে, এটা বাস্তব কথা। যখন যে বিষয়টি অত্যন্ত বারবারন্ত হয় তার একটা পতন থাকেই, যে কোনো ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি বঞ্চি থেকে বলছি। হ্যাঁ, আরেকবার বলুন। পান্ডুয়া থানার বঞ্চি থেকে বলছি। হ্যাঁ, নামটা হচ্ছে অসীম ঘোষ বলছি। বলুন অতীনবাবু। এই যে আপনাদের যে অন্য দৃষ্টিকোণ থেকে আজকে যে আলোচনা করেছে। হ্যালো। বলুন, আমরা শুনছি। হ্যাঁ, এর মধ্যে আমি পুরো গ্রাম বাংলার মানুষ, ঠিক আছে। আমি বলতে চাইছি যে এই যে পেঁয়াজের দাম বৃদ্ধি, আজকে 80 টাকা কেজি দর, ঠিক আছে, কিন্তু অন্যান্য সবজিও দাম বেশি, কিন্তু আলুর দাম আমাদের এখানে 5 টাকা কি 7 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ঠিক আছে। আমরা চাষি, কিন্তু আমার চাষি 130 টাকা বস্তা আলু বিক্রি করতে হচ্ছে, বুঝতে পেরেছেন। কিন্তু এই 130 টাকা বস্তা আলু বিক্রি করে সংসার চালানো খুব অসুবিধা হয়ে মুখতে পড়ে যাচ্ছে। আপনি আলুর চাষ করেন, তাই তো? হ্যাঁ, আলু চাষ করি। এবং আপনার আলুর চাষে আপনি বলছেন যেভাবে অন্য সবজির দাম বাড়ছে, কিন্তু আলুর চাষে আলটিমেটলি আপনাদের লোকসান হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, এবং এইটা নিয়ে সংসার চালানো খুব মানে অচল হয়ে পড়ছে। স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে স্বর্ণমাসুরি ধান আমাদের এমনি গোলা করে রাখা হয়, ঠিক আছে, স্বর্ণমাসুরি ধান, ঠিক আছে। ধানটা যখন তুলেছিলাম তখন 720 টাকা বাজার ছিল, কিন্তু আমরা কিছু স্বর্ণমাসুরি ধান মজুত করে রাখি, সেটাও আজকে 600, মোটামুটি 70 টাকা কি 660 টাকা এরকম বাজার দাম বলছে। 1 বিঘে জমিতে আমাদের 10 খানা ধান হয়, সেটা করে বিক্রি করে যা মানে আমরা মানে তৈরি করতে যা খরচা হচ্ছে তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে। মানে তৈরি করতে যা খরচা হচ্ছে তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি পাবো, বুঝতে পেরেছেন। আর আরেকটা কথা আপনি বলতে পারছেন, এই যে বালির দাম, মানে বালিটাও দাম বেড়ে গেছে। ওইটা আমরা এই কথাটা বলি, বালিটা ইদানিং 3 মাস বন্ধ থাকার জন্য বালিটাও দাম বেড়ে গেছে। বিষয়টা কি জানেন তো দাদা, এই যে বাজার দর বাড়ছে এবং মানুষের রোজগার কিন্তু সেই তুলনায় বাড়ছে না। আলটিমেটলি সমাজের একটা দুটো শ্রেণী তৈরি হচ্ছে, একটা হচ্ছে বড়লোক আর একটা হচ্ছে গরিব লোক। মাঝখানে সাধারণভাবে খেয়ে পড়ে থাকা মধ্যবিত্ত যে সমাজ, সেই সমাজের অস্তিত্ব ক্রমশ বিলুপ্তির পথে যাচ্ছে। বাস্তব কথা এটা। এক হচ্ছে আপনাকে একদম মানে নিম্ন স্তরের জীবনযাপন করতে হবে, দিন আনা দিন খাওয়া, যেটুকু হলো হলো, না হলো হলো না, পেটে গামছা বেঁধে থাকলো মানুষ।
অথবা আপনাদের প্রচুর পয়সা, আপনি সব সুযোগ সুবিধাকে অ্যাকোয়ার করতে পারছেন। এই হচ্ছে দুটো লাইফস্টাইল তৈরি হতে চলেছে আমাদের ভারতবর্ষের সমাজে, ভারতীয় সমাজে। এবং এটাতে আচ্ছে দিন যে কোথা থেকে আসবে আমার মাথায় আসছে না। হ্যাঁ একদম ঠিক দিদি, একদম। আমরা আচ্ছে দিন সাচ্ছে ভারত করতে গিয়ে যে কোন আচ্ছা দিনের দিকে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। ভালো থাকুন, আর কি বলবো, এর থেকে এই ভালো শুভ কামনা করি যে সবাই আমরা মিলে ভালো থাকি। আসল কথা, ধন্যবাদ অতীনবাবু। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি পার্থ কর্মকার বলছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ পার্থ, বলুন। হ্যাঁ, বলছি যে আপনার যে প্রথম যে লজিকটা ছিল যে লেডিজ স্পেশাল নিয়ে, মাতৃভূমি, ওটা নিয়ে আমি প্রথমে বলি যে এটা নিয়ে কিন্তু আজকে আমার অনুষ্ঠান নয়, বলুন। আমি আপনার কথাতে আসছি, যেগুলো বলছিলেন যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তার জন্য আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থাটা কিরকম। কারণ অ্যাকচুয়ালি এটা আমি কোনো রাজনৈতিক দল থেকে বলছি না। আমরা যদি যুক্তরাষ্ট্রে থাকি, ডেমোক্রেটিক কান্ট্রিতে, সেই পরিপ্রেক্ষিতে বলি, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন, আব্রাহাম লিঙ্কন। তা সেই হিসাবে আমার ভারতবর্ষটা গণতন্ত্র দেশ। সেখানে দাঁড়িয়ে আমাদের যে প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, পার্টিগত নির্বিশেষে আমি বলতে পারি, যারা গরিব লোক তাদের জন্য কেউ নেই বর্তমান সমাজে। এটাই, দ্রব্যমূল্যের দাম বাড়ছে সেটা ডাজ নট ম্যাটার, বাট যে গরিব লোকটা যে কিভাবে রয়েছে সেটা দেখার জন্য নেই। ব্যাংকের যখন ব্যাপার আসে তখন সবাই এগিয়ে আসে, ভোট দাও আমাকে, আমি এই করবো সেই করবো, সেইটা। কিন্তু যে দ্রব্যমূল্য আজকে পেঁয়াজের দাম 80 টাকা কেজিতে যাচ্ছে, সেটার দিকে কারোর খেয়াল নেই। কারণ সবাই যেন আমি চাকরি করছি, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কিন্তু যখন ভোট আসবে তখন আমি বন্দে মাতরম করবো, যাই বলুন যাই, এই সমস্ত ম্যাটার গুলো চলে আসে। তার জন্য যে যুব সমাজকে যে আগিয়ে আসতে হবে সেটার দিকে কারোর খেয়াল নেই। আচ্ছা, এবার আপনি আমাকে বলেছেন মাতৃভূমি নিয়ে কিছু বলবেন, বলুন, আমি শুনবো। হ্যাঁ, মাতৃভূমি নিয়ে যেটা বলতে চাই, যে প্রথমে আমি বলবো যেটা, যে অফিসিয়াল টাইমে রেল হচ্ছে সবার জন্য, তার জন্য ডিফারেন্ট কিছু করার দরকার নেই। হয়তো মানে আপনার একটা বগি থাকে লেডিসদের জন্য, সেটাতে 4টে করে দিক, 5টা করে দিক, কিন্তু না, আমিও তো এটা বললাম যে একটা মাতৃভূমিতে সব মহিলা একসময় বেরোন না। কেউ সকাল 6টাতে চাকরি করতে যাচ্ছেন, সে যেভাবেই যে কাজই করুন না কেন, কেউ বেলা 12টার সময় বেরোচ্ছেন, তো প্রত্যেকের তো পার্টিকুলার ওই সময় বেরিয়ে, মানে তার ডিউটি দুপুর 2টা থেকে, সে সকাল 10টার মধ্যে বেরিয়ে যাবে না যে মাতৃভূমিতে যাবো বলে। কারণ যে দুর্ঘটনাগুলো আমরা দেখতে পারলাম, হাবড়াতে হয়েছিল যে 4টে ছেলেকে ফেলে দিয়েছিল, এইটা তো মানসিকতা না, এটা আমি তো বললাম মায়ের সমান, একদম মায়ের সমান নয়, নারীরাই মা, আমরা মেয়েরা মা, আমরা মাতৃত্বের অধিকারী, আমরা মা হতে পারি, এবং প্রত্যেকটা নারীর মধ্যে মাতৃত্ব সুলভ আচরণ আছে, থাকা উচিত বলে আমি মনে করি। সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটান, আমার তো মনে হয় তাদের মা বলতে লজ্জা করবে। সুতরাং এটা আমি বিশ্বাস করি। আমি আপনাকে একটা কথাই বলবো, লাস্ট একটা কথাই বলবো, ভারতবর্ষ মানে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশ, যে দেশের হচ্ছে শস্য শ্যামলা দেশ, সেই দেশের আজকে অবস্থা আজকে কেন এরকম। আর যেখানে আমাদের স্বামী বিবেকানন্দ যে মহারাজ, সে বলে গেছেন, যুব সমাজ যদি আগিয়ে আসে তাহলে ভারতবর্ষ আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ, যেটা আমরা আজকে অহংকার করে বলতে পারি। সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের যুব সমাজটার আজকে অবস্থাটা কোথায় আছে? কলেজে কেন রাজনীতি হবে? ধন্যবাদ, শিক্ষা প্রতিষ্ঠান। ধন্যবাদ পার্থ, আমি একদম এই জায়গাটাই ধরার চেষ্টা করি। দেখুন, আপনারা অনেকেই আছেন এই মুহূর্তে, আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা অনেকেই দেখছেন অনুষ্ঠান, হয়তো বিরক্ত হচ্ছেন আমার অনুষ্ঠানে, কিন্তু কিছু করার নেই ভাই। ছাত্র রাজনীতির একটা আলাদা অ্যাসপেক্ট আছে। ছাত্র রাজনীতি বলে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ দেখানো নয়, ছাত্র রাজনীতি বলে শিক্ষককে অবমাননা করা নয়। ছাত্র রাজনীতির আলাদা অ্যাসপেক্ট রয়েছে, এবং আমরা যদি একটু ইতিহাস পড়ি, 50-এর দশক, 60-এর দশকে ছাত্র রাজনীতি হয়নি তা নয়, কিন্তু তাদের প্রতিবাদের ভাষা ছিল অন্য। সেই প্রতিবাদের ভাষাকে ফিরিয়ে আনা উচিত, সেটা সংস্কৃতির গঠনমূলক দিক, সংস্কৃতির অবক্ষয়ের দিক নয়। এখনকার ছাত্র রাজনীতি সংস্কৃতির অবক্ষয়ের দিক। আমরা বিশদ আলোচনায় আসবো, আপনাদের মতামত নেব, অবশ্যই আপনাদের কণ্ঠ আমাদের আজ সারাদিন।